This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল আজকে একটাই খবর। আজ একই সঙ্গে অভিযান আর একই সঙ্গে বৈঠকে যোগ্য চাকরিহারারা। একদিকে তারা এসএসসি ভবনে যাবেন বৈঠকে যোগ দিতে সরকারের ডাকে, অন্যদিকে তারা অবস্থান বিক্ষোভ আপাতত করছেন, তার কারণ এসএসসি ভবন অভিযানে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেড তাদের রাস্তা আটকেছে। এই মুহূর্তে এসএসসি ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সরাসরি চলে যাব সুমনের কাছে। সুমন, ইতিমধ্যেই নিশ্চয়ই এসএসসি ভবনে বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কারা কারা এসে পৌঁছলেন? অনির্বাণ, বৈঠকটা হচ্ছে বিকাশ ভবনে, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের যে অফিস সেখানে, এবং সেখানে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী তিনি চলে এসেছেন এবং আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন তার সামনে থেকে 11 বা 13 জনের একটা প্রতিনিধি দল তারা বেলা 2টো নাগাদ অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে। তারপর বেলা 3টে থেকে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের আধিকারিক এবং রাজ্যের ল ডিপার্টমেন্টের কেউ থাকবেন। সবটা মিলিয়ে আজকের বৈঠকে মত আদান প্রদান হবে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে আর্জি জানানো হবে যে আন্দোলন এবং আলোচনা এই দুটো একসাথে চালানো যায় না। তাদের যেহেতু আলোচনায় আসছেন তাই আলোচনার টেবিলেই তাদের থাকতে হবে এবং আইনি পথেই এই সমস্যা সুরাহা করার চেষ্টা করবেন তারা। তবে চাকরিহারারা তারা অনড়, যেটা তোমাকে বলছি অনির্বাণ, ওখানে যে অবস্থান বিক্ষোভ চলছে তা কিন্তু অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ এবং এই বৈঠক যখন চলবে তখন কিন্তু আচার্য সদনের সামনে স্লোগান হবেই। একেবারেই সুমন, তুমি যেমনটা বলছিলে, বৈঠক যখন বিকাশ ভবনে চলবে তখন আচার্য সদনে মানে এসএসসি ভবনের সামনে একই সঙ্গে স্লোগান চলবে, অনশন তো রয়েছে, আর তার সঙ্গে এসএসসি ভবনে যাওয়ার জন্য চেষ্টাও চলবে যোগ্য চাকরিহারাদের। সুমন, এখনো পর্যন্ত এই যে সরকার বলছেন আলোচনায় আসুন, আলোচনায় এলে আর আন্দোলনের প্রয়োজন নেই, আন্দোলনটা মুলতবি রাখুন, সেক্ষেত্রে এই আলোচনাতে তাদেরকে অর্থাৎ যোগ্য চাকরিহারাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো মেটানোর জন্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা করা হয়েছে? সূত্র মারফত কোনো খবর? দেখো, আমরা যে প্রাথমিক ধারণা পেয়েছি সরকারের কাছ থেকে, শিক্ষা দপ্তরের কাছ থেকে, সেখানে বেতন বন্ধ হবে না, বেতন বন্ধ করার কথা বলা হবে না এবং বেতন চালিয়ে যাওয়া হবে। এই চাকরিহারা শিক্ষকদের কাজে ফিরতে অনুরোধ করা হবে আজকের বৈঠকে। পাশাপাশি এই যে মিরর ইমেজ যেটা নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে সেটা ওয়েবসাইটে আপলোড করার কথা চাকরিহারারা বলছেন, সেক্ষেত্রে তাদের বলা হবে যে আমরা আইনি অনুমতি নেব, যদি আইনি অনুমতি পাওয়া যায় তাহলে আপলোড করতে কোনো অসুবিধে নেই। যোগ্য অযোগ্যের পৃথক তালিকার দাবি করছেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সেক্ষেত্রে শিক্ষা দপ্তর তাদেরকে জানাবে যে অযোগ্যদের তালিকা তা তো আগেই এসএসসি দিয়ে রেখেছে, দুধে আইনজীবীদেরকে দিয়ে বরং সওয়াল করানো হবে সুপ্রিম কোর্টে, যাতে তাদের চাকরিটাকে বাঁচানো যায়, আইনি পথে যাতে তাদের স্কুল ফেরানো যায় সেই ব্যবস্থার কথা বলা হবে। প্রাথমিকভাবে শিক্ষা দপ্তর এভাবেই কিন্তু তাদের বৈঠকের রূপরেখা স্থির করেছে। একেবারেই সুমন, সেক্ষেত্রে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি যেভাবে বলছো যে বেতন চালিয়ে যাওয়া হবে, কিন্তু যখন সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য নির্বিশেষে প্রত্যেকে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষাকর্মী, তখন বেতন চালিয়ে যাওয়ার জন্য সরকার, সেক্ষেত্রে তো সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা না হয় সেটাও ভাবতে হবে, সেটা কিভাবে সামাল দিচ্ছে? দেখো, স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন দায়ের করা যায়। যেহেতু তারা রিভিউ পিটিশনের জন্য ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন তাই বেতন চালিয়ে যেতে অসুবিধে নেই। এটা এক ধরনের আইনজীবীরা এই স্কুল শিক্ষা দপ্তরকে অ্যাডভাইস করেছেন। তাই জন্য বেতনের যে পোর্টাল সেখানে সব শিক্ষকেরই নাম রয়েছে, যোগ্য অযোগ্য প্রত্যেকের নাম রয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু বেতন চালিয়ে যাওয়ার কথা শিক্ষা দপ্তরের তরফে বলা হবে এবং এটা যে কোর্ট কন্টেম্প্ট হচ্ছে না সেটা তারা বিশ্বাস করছেন, তার কারণ আইনজ্ঞদের কাছ থেকে সেই মোতাবেক পরামর্শ এসেছে। অর্থাৎ সুমন, একটা জায়গায় স্পষ্ট পরিষ্কার, কসবাতে যখন যোগ্য চাকরিহারারা গিয়েছিলেন তাদের অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি ছিল কোনো ডিআই অফিস, শুধু কসবা করে না, রাজ্যের কোনো ডিআই অফিসেই এই তথ্য নেই যে এই মাসে কতজনের বেতন হবে। আজকে কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে, তাই তো সুমন? একেবারে দেখো, পোর্টালটা দীর্ঘদিন ধরে কাজ করছিল না, এই অর্ডার হওয়ার পর থেকে পোর্টাল কাজ করছিল না এবং সেখানেই কিন্তু বিভ্রান্তি ছড়ায় যে পোর্টাল কাজ করছে না, তাহলে কি নাম্বার দেওয়ার কাজ চলছে? তবে পোর্টালে কিন্তু নাম রয়েছে প্রত্যেকের, সেটা একটা স্বস্তি এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য, তার কারণ তারা হয়তো এই মাসের বেতনও পেয়ে যাবেন, যেমনটা আমরা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি। ইন দ্য মিন টাইম যদি রিভিউ পিটিশনে কোনো নির্দেশ আসে তাহলে তা পালন করতে হবে, না হলে রিভিউ পিটিশনে দোহাই দিয়ে স্কুল শিক্ষা দপ্তর বেতন চালিয়ে যেতে চায় এবং তাদেরকে কাজে ফিরতে অনুরোধ করা হবে। আপাতত ধন্যবাদ সুমন তোমাকে। সুমন মহাপাত্র আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছিলেন। আপনারা নিশ্চয়ই সেই তথ্যগুলো পেলেন যে একদিকে রাজ্য সরকার যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরিহারাদের সকলের বেতন চালিয়ে যাবেন, অন্তত যোগ্য শিক্ষকদের বেতন পেতে কোনো সমস্যা হবে না, সেটা তারা আইনজীবীরা তাদের আশ্বাস দিয়েছেন। যেহেতু রিভিউ পিটিশন ইতিমধ্যে দাখিল করে ফেলেছে সরকার, ফলে সেই পথে আদালত অবমাননা বাঁচিয়েই
তার কোনো অভিযোগ যাতে না আসে সেটাকে বাঁচিয়ে সেই জায়গাটা বাঁচিয়ে তারা বেতন চালিয়ে যাবেন। ইতিমধ্যেই সমস্ত শিক্ষককে বেতন দেওয়ার কথাটা অঙ্গীকার করে রাজ্য সরকার জানিয়ে দেবে আজকে বৈঠকে, অন্তত জানা যাচ্ছে। অন্যদিকে এই যে অভিযান অর্থাৎ এসএসসি ভবন অভিযান আজকে এসেছিলেন যোগ্য চাকরিহারারা এসএসসি ভবনের সামনে, আচার্য সদনের সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভও চলছে। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, তোমার কাছ থেকে জানতে চাইবো এইদিকে অভিযানের ছবিটা, বৈঠকের ছবিটা তো বোঝার চেষ্টা করলাম সুমনের কাছ থেকে। দেখো, আমি রয়েছি অনির্বাণ এই মুহূর্তে ঠিক অনশন মঞ্চের সামনে। অনশনকারীরা যারা রয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলাই যে বৈঠকের কথা বলা হচ্ছে সেই বৈঠক নিয়ে তাদের কি প্রত্যাশা বা এই বৈঠকের মাধ্যমে কতটা সমাধান সূত্র বেরোতে পারে বলে তারা কি মনে করছেন, একটু সরাসরি কথা বলি। আজকে তো শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, কি আশা করছেন? না, আমাদের তরফ থেকে তো শিক্ষামন্ত্রীর আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনের ভিত্তিতে কোনো সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যে সমস্ত কর্মী রয়েছে তারা যাচ্ছে, দেখি কী শুনছি, কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রতিনিধি যায়নি কেউ। আপনারা কি ভাবছেন আজকে কি সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথার মাধ্যমে? না, রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান 7 তারিখে যে অডিটোরিয়ামে যেখানটা আলোচনার কথা হয়েছিল সেখান থেকে কোনো সমাধান বেরিয়ে আসেনি। আশা করি আজকেও শিক্ষামন্ত্রী সেরকম কোনো আশা বেরিয়ে আসবে না, সলিউশন সমাধান বেরিয়ে আশা রাখতে হয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়। কারণ একাধিকবার আলোচনা হয়েছে, তারা তো দীর্ঘদিন ধরে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এক প্রকারের ছিনিমিনি খেলাই চলছে, এতদিন ধরে কিছু করছে না। তো আমাদের আশা যে নিয়োগকারী যে সংস্থা এসএসসি, তিনি তার সমস্ত ডকুমেন্টস তার কাছে আছে, তিনি চাইলে আমাদেরকে বাঁচাতে পারেন। সুজয়, আমরা একটা খবর পাচ্ছি, সুজয় একটা খবর পাচ্ছি, তুমি যদি আমাদের হয়ে খবরটা জানাও ওদেরকে যারা বসে রয়েছেন অবস্থানে, তোমার এবং আমার সহকর্মী সুমন এই মুহূর্তে জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে একটা আশ্বাস, এবং প্রয়োজন পড়লে হয়তো সেটা লিখিত আকারেও দেওয়া হতে পারে আমি জানি না, কিন্তু একটা আশ্বাস আজকে সরকার পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে শিক্ষকদের দেওয়া হবে যে পোর্টাল, বেতনের যে পোর্টাল মাসের, সেটা খুলে গিয়েছে এবং সেখানে প্রত্যেককেই বেতন দেওয়া হবে। এই মাসের বেতন কারোর আটকাচ্ছে না, এটা কি ওরা জানতে পেরেছেন? এই সব দেখে আমরা সত্যি এখন একটা বিষয় বলবো যে এসএসসি বা শিক্ষা দপ্তর থেকে আপনাদের তরফ থেকে একটা আশ্বাস বার্তা আজকে বৈঠকে দেওয়া হতে পারে যে বেতন পোর্টাল খোলা হয়েছে, ফলে আপনাদের বেতন বন্ধ হচ্ছে না। এইটা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? বেতন পোর্টাল খোলা হচ্ছে না, বেতন বন্ধ হচ্ছে না বলে তো সেটা খুব ভালো কথা নয় শুধু, কারণ 26,000ই যদি যেটা বলছে 25,753 জনই যদি বেতন পায়, তাহলে তো আমাদের মধ্যে যোগ্য অযোগ্যর যে ডিভাইডেশনটা সেটা কিন্তু থেকেই গেল। কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে যে বলা আছে যে কটা অযোগ্য যাদের নম্বর দেওয়া হয়েছে, সেই সংখ্যক অযোগ্যকে ইমিডিয়েট টার্মিনেট যদি না করা হয়, তাহলে তো আমাদের সমস্যা কোনো দিনই সমাধান হবে না। এই আশ্বাস, যদি বেতন বন্ধ না হওয়ার আশ্বাসে আপনারা খুশি নন, তার কারণ সেখানে যোগ্য অযোগ্য আলাদা হচ্ছে না, ফলে অযোগ্যরাও বেতন পাবে না। অযোগ্যরা শুধু বেতন পাবে সেটা নয়, আমাদের যোগ্যদের নির্ভুল তালিকা দিয়ে আমাদের কাজে পুনর্বহাল করলেই আমরা একমাত্র এখান থেকে উঠে যাব। শুনলে অনির্বাণ, যে অর্থাৎ শুধুমাত্র বেতন চালু থাকবে এই আশ্বাসের ভিত্তিতে তারা উঠবেন না। যদি এমন আশ্বাস তাদের কাছে দেওয়া হয়, যেমনটা সুমন আমাদেরকে বলছিলেন সূত্র মারফত খবর পেয়ে, যে এমন একটা আশ্বাস আজকে এসএসসি এবং রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে যে বেতন পোর্টাল খুলেছে, এ মাসের বেতন কারোরই বন্ধ হচ্ছে না, এটা তারা শিক্ষকদেরকে বলার চেষ্টা করবেন। কিন্তু সেখানেও যোগ্য এবং অযোগ্যরা একই সঙ্গে বেতন পাওয়া তারা চালিয়ে যাবেন, এটাই হবে কিনা, এবং সবথেকে বড় কথা তাদের চাকরি থাকার জন্য যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা, সেই কাজটা না হওয়া পর্যন্ত তাদের একটা আশঙ্কা থেকেই যাবে, এমনটাই বলছেন যোগ্য শিক্ষকরা। আমি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা আমার সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, তুমি যেখানে আছো, যাদের সঙ্গে রয়েছো, সেখানকার ছবিটা কি, তারা কি বলছেন? শর্মিষ্ঠা, এখানে প্রথম থেকেই দাবি রয়েছে যে আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে তারা সদুত্তর চান। কি চান? যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। সেই মিরর ইমেজ এসএসসি যারা চাকরি হারিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তাদের কাছে যেমন প্রকাশ আনতে হবে, সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ আনতে হবে এবং এসএসসির পোর্টালে দিতে হবে। তারা কিন্তু তাদের দাবিতে একদম স্পষ্টভাবে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে তুমি যে কথাটা বললে যে এই মাসের বেতন অন্তত তারা পাচ্ছেন, এরকম একটা কোথাও আশ্বাস দেওয়া হয়েছে, কারণ বেতনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে এই 26,000 শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর নামই রয়েছে। কিন্তু এই আশ্বাসে কি আজকে চিড়ে ভিজবে এই অবস্থান উঠবে? আমি বরং সরাসরি তাদের সঙ্গে কথা বলার একটুখানি চেষ্টা করি। আজকে একটা বলা হচ্ছে, কোথাও একটা আশ্বাসের কথা
বেতনের পোর্টালে আপনাদের নাম রয়েছে, অন্তত এই মাসের বেতনটা আপনারা পাবেন, এরকম একটা আশ্বাস দেওয়া হলেও হতে পারে। আর এতে কি ছিঁড়ে ভিজবে? হ্যাঁ, আমরা কি শুধুমাত্র এক মাসের বেতন নিয়ে বসে থাকবো? আমরা তো যোগ্য মানুষ, আমাদের তো বেতন আমরা প্রত্যেক মাসে যে আমরা পরিশ্রম করি তার পরিবর্তে আমরা চাইছি যেটা আমাদের পরিশ্রম করা হয় প্রত্যেক দিন, আমরা যেরকম স্কুলে গিয়ে পড়াচ্ছি আসছি সেই বেতনটা আমরা চাইছি প্রত্যেক মাসের। আমরা কি এক মাসের বেতন নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে যাব? সাময়িক নয়, স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান চাই, অবশ্যই স্থায়ী সমাধান চাই। এরকম মিছিল অবস্থান কি তারা আবার পরের মাসে গিয়ে বেতন পাওয়ার পর করবেন? এই অবস্থান মিছিল কি তারা আবার যখন কোথাও সমস্যা হবে সেই অবস্থান আবার চালাবেন? এরকম ভাবে তো সমস্যার সমাধান হয় না। তাই তারা প্রত্যেকেই চাইছেন যে একটা স্থায়ী সমস্যার সমাধান করা হোক। একটা কোথাও আশ্বাস দেওয়া হচ্ছে যে এবারে বেতনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাদের নাম রয়েছে, অন্তত এই মাসের বেতনটা আপনারা পাবেন। এই আশ্বাসে কি আপনারা এখান থেকে অবস্থান তুলবেন? না, সেরকম আশ্বাস আমরা এখনো পাইনি যে বেতন পাবো, এটা এখনো 100% আমরা সিকিউর নই। আচ্ছা, বেতনে পোর্টালের নাম আছে, আমাদের নাম আছে, এর সাথে কিন্তু অযোগ্য যারা সো কল্ড অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট তাদের নামও কিন্তু পোর্টালে আছে। তাহলে আমরা কি করে আশ্বস্ত হব যে আমরা বেতনটা পাবো? তাহলে আমরা যদি বেতন পাই, অযোগ্যরাও বেতন পাবে। আমরা এই অযোগ্যদের সঙ্গে আমরা বেতনটাও পেতে চাইছি না। এই জায়গাটাই তো অনির্বাণ, এই জায়গাটাই তো তাদের স্পষ্ট, তাদের দাবি তো প্রথম থেকে স্পষ্ট যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে হবে। যদি এই 26,000 শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীদের বেতন দেওয়া হয় কোনো রকম আলাদা না করে, তাহলে তো সেই জায়গার প্রথম দাবিটাই তাদের পূরণ হচ্ছে না। সেই দাবি না পূরণ হলে আজকে কিন্তু চিড়ে ভিজবে না। তারা বলছেন এক মাসের বেতন নয়, সামনে প্রত্যেকটা মাস যাতে তাদের বেতন আসে এবং সৎ উপায়ে কাজ করে চাকরি করে যোগ্য মানুষের পকেটে যাতে সেই বেতনটা আসে, সেই দাবিটাই কিন্তু রাখছে অনির্বাণ। একেবারেই শর্মিষ্ঠা, তুমি যেমনটা বলছিলে, শর্মিষ্ঠা আরেকটা প্রশ্ন তোমার মাধ্যমে ওদের কাছে রাখতে চাইবো। যে অনশনে বসছেন, কেউ কেউ বৈঠকে যাচ্ছেন, অনেকে বলছেন যে ওরা নাকি এই মুহূর্তে কিছুটা দ্বিধা বিভক্ত, অনশন চালিয়ে যাবেন, অবস্থান চালিয়ে যাবেন, এসএসসি অফিস অভিযান করবেন নাকি বৈঠকে যাবেন, এরকম একটা দ্বিধা বিভক্ত তারা এটা শোনা যাচ্ছে। এটা কি সত্যি না এটা আসলে ওদের একই আন্দোলনের বিভিন্ন কৌশল? অনির্বাণ, দেখো একটা বিষয় তো পরিষ্কার, এখানে 26,000 মানুষ রয়েছে, 26,000 মানুষের সঙ্গে 26,000 পরিবার রয়েছে। তার মানে 26,000 রকমের চিন্তা ভাবনা রয়েছে, 26,000 রকমের একটা দাবি দাওয়া প্রত্যেকে নিজের মতন করে সামনে উত্থাপন করেন। তাই একটা ওই দিকটাতে কিছু একটা দ্বিধা দেখা গেলেও কিন্তু তারা যে দাবি রেখেছেন সেই দাবিটা কিন্তু একেবারে স্পষ্ট, সেই দাবির একই সুর। আপনারা এই অবস্থান কি চালিয়ে যাবেন? আপনারা কি এসএসসি অফিসের সামনে এই অভিযান চালিয়ে যাবেন যদি আজকে বৈঠক থেকে কোনো স্পষ্ট উত্তর না পান, বা আপনারা কি রাস্তাতেই থাকবেন, রাস্তাতেই আন্দোলন চালিয়ে যাবেন? আমরা তো অলরেডি রাস্তায় এসে পড়ে গেছি। আমাদের এখন লিগালি মেনে নিতে হবে যে আমাদের চাকরিটা কিন্তু আর নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তোমরা স্কুলে যাও, আমরা পুষিয়ে দেবো, দেখে নেব। সেই মুখের কথার কোনো রকম গ্যারান্টি বা কোনো রকম ভ্যালিডিটি কিন্তু লিগালি নেই বা কনস্টিটিউশনালি, তাই সেই কথার কোনো রকম মূল্য নেই। আমরা কনস্টিটিউশনালি লিগালি আমরা আমাদের চাকরি ফেরত চাইছি। এখানে কারো লিগালি চাকরি ফেরতের কথাটা বলছেন, মুখের কথা নয়, লিগালি চাকরি ফেরত দিতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে নিশ্চয়ই এই এক সুরেই সুর মেলাচ্ছেন। আমরা সমস্ত যারা এখানে আজকে বৈধ শিক্ষক, যোগ্য এবং বৈধ শিক্ষক, আমরা সমস্ত রকম প্রসিডিওর মেনটেন করে একটা সরকারি চাকরি পেতে আজকে আমজনতার মনে প্রশ্ন যাচ্ছে। সবাই চায়ের দোকানে গল্প করছে যে সবাই অযোগ্য। অযোগ্য কখনো সবাই হতে পারে না। একজনও যদি যোগ্য থাকে এখানে, বা একজনও যদি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম একজনও যোগ্য আছে, তাহলে সেই একজন যোগ্যের চাকরিটাকে সুনিশ্চিত করবে না কেন এই দেশ বা সরকার? একজন যোগ্য মানুষের চাকরি, 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি, সেখানে একজন নয় 19,000। তাহলে একজনের কথাও যেখানে ভাবা দরকার, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে তার চাকরিটা যেমন সুনিশ্চিত করা দরকার, সেখানে আমরা 19,000 বৈধ শিক্ষক আমরা সমস্ত রকম লিগাল ওয়েতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা লিগাল ওয়েতে এই চাকরিটা আজকে সিকিউর করেছি। আপনারা প্রত্যেকে আপনাদের মধ্যে কোনো এরকম হয়ে গেল না? রত্নাকর যিনি বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন, তার পাপের ভার কিন্তু কেউ দায় নেয়নি। তাহলে আমরা সরকারের পাপের ভাগের দায় কেন নেব? আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি। তাহলে চেতস্বী বৃত্তি করে যদি তার পাপের ভার তার পরিবার না নেয়, তার স্ত্রী সন্তান মা বাবাকে নিতে না চায়, তাহলে আমাদের পাপের
সরকারের পাপের দায়ের ভার আমরা কেন নেব? সরকারের পাপের দায় যোগ্য শিক্ষকরা নিতে চান না এবং তারা বলছে যে সাময়িক কোনো সমস্যার সমাধান তারা চান না, তারা স্থায়ী সমস্যার সমাধান চান। একেবারে শর্মিষ্ঠা আমাদের সঙ্গে থাকো এবং এই অবস্থান মঞ্চে যেখানে তুমি রয়েছে ধর্ণা অবস্থানে সেখানে তুমি থাকো। তোমার কাছে আমি আবারও ফিরবো একটা নির্দিষ্ট খবর নিয়ে এবং তার প্রতিক্রিয়া আমি ওদের কাছ থেকেও চাইবো। আমি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি সুজয়ের কাছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন বা অবাক এখন আর হবেন কিনা জানি না, তার কারণ এ রাজ্যে এখন এটাই বোধহয় দস্তুর হয়ে গিয়েছে শিক্ষকের পেটে লাথি মেরেও সেই শিক্ষকরা ডিআই অফিস অভিযানে গিয়ে কি করেছিলেন তার তদন্তের ভার পেলেন সেই রিটন দাসী। শেষমেশ এই নিয়ে হইচই শোরগোল শুরু হওয়ার পর মুখ রক্ষায় রিটনকে সরানো হলো, কিন্তু যে রিটন দুপুরে লাথি মারলেন, বিকেলে প্রেস কনফারেন্স হলো, তদন্ত খতিয়ে দেখা সবকিছুর আশ্বাস রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা এবং আমলাদের কাছ থেকে পাওয়া গেল, সেই রিটনকেই সন্ধ্যেবেলা আবার তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এখন সরিয়ে দেওয়া হলো। গল্পটা কি, ভিতরের গল্পটা কি সুজয়? একেবারে অনির্বাণ, আমি লালবাজারের ভার্সনটা, লালবাজারের বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করি যে যেদিন তারা গিয়েছিলেন কসবা ডিআই অফিস অভিযানে সেদিন কসবা থানার ডিউটি অফিসার ছিলেন সেই রিটন দাস। সেই রিটন দাস এই বিক্ষোভরত যারা চাকরিহারা তাদেরকে সামলানোর চেষ্টা করেন এবং সেখানে তাদের উপর লাথি এবং লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এবং যেহেতু তিনি ডিউটি অফিসার ছিলেন, পরবর্তীতে এই রাতের বেলায় ডিআই অফিস থেকে একটি অভিযোগপত্র দেওয়া হয় কসবা থানায় এবং সেই অভিযোগপত্রটির নিরিখেই সেইটার উপর ভিত্তি করে কসবা থানার পুলিশ মামলা রুজু করে এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে এফআইআর কপি সেখানে দেখা যাচ্ছে ওসি এন্ডোর্স করেছেন এই রিটন দাসকেই। কিন্তু এই বিতর্ক শুরু হওয়ার পর আমরা যোগাযোগ করি পুলিশের সঙ্গে। পুলিশের তরফ থেকে বলা হয় যে না, রিটন দাস তদন্তকারী অফিসার নেই, তদন্ত করছেন সঞ্জয় সিং, সাব ইন্সপেক্টর কসবা থানার। অর্থাৎ তাদের তরফ থেকে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে এন্ডোর্স করা হলেও পরবর্তীতে একেবারে ঘটনার তদন্ত কিন্তু এই মুহূর্তে করছেন সঞ্জয় সিং। ফলে বিতর্কের কারণে যেহেতু রিটন দাসকে নিয়ে একটা এত বড়সড় বিতর্ক তৈরি হলো যে তিনি বিক্ষোভরত চাকরিহারাদের উপর লাথি এবং লাঠিচার্জ করেছেন, তাকেই সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে সেই বিতর্কটা আরও একটি নতুন মাত্রা যাতে যোগ করতে না পারে, সুতরাং সেই কারণেই কিন্তু সরিয়ে দেওয়া হলো এই রিটন দাসকে, সঞ্জয় সিংকে নিয়ে আসা হলো। আদালতে যে এফআইআর কপি গিয়েছে সেখানে রিটনের নাম থাকলেও লালবাজারের বক্তব্য যে পরবর্তীতে বা মামলা শুরু হওয়ার পর থেকে এই সঞ্জয় সিংই ঘটনার তদন্তকারী অফিসার, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও এই মামলার তদন্তকারী অফিসার সঞ্জয় সিংই রয়েছেন। অর্থাৎ কলকাতা পুলিশের উপর কলকাতা পুলিশের যেভাবে মুখ পুড়েছিল সেই লাঠিচার্জের ভিডিও সামনে আসা, সেই লাঠিচার্জের ঘটনা সামনে আসায় কোথাও একটা পুলিশ নিজেদের মুখ রক্ষা করতে অফিসারকে বদল হচ্ছে। যদিও এইরকম বদল সাধারণত দেখা যায় না, তদন্তকারী অফিসারকে দেখা যাচ্ছে ওসি এন্ডোর্স করছেন রিটন দাসকে, তারপর আবার ভেতর থেকে অর্থাৎ বিভাগীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা বিভাগীয় সিদ্ধান্ত যে তদন্তের দায়িত্ব রিটন দাসের বদলে সঞ্জয় সিংকে দেওয়ার, কিন্তু তার কোনো উল্লেখ এফআইআর কপিতে নেই, আদালতে যে কপি পাঠানো হচ্ছে সেখানেও নেই। ফলে বিতর্ক এড়াতে লালবাজার নিজেদের বিভাগীয় সিদ্ধান্তে অফিসার বদল করেছে, কথা বলাই যায়। একেবারে আমাদের সঙ্গে থাকো সুজয়। আমি আরো একবার চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, তুমি শুনছিলে নিশ্চয়ই এতক্ষণ সুজয়ের সঙ্গে আমার কি নিয়ে কথা হচ্ছিল। শিক্ষকের পেটে লাথি মারা রিটন দাস সেই ছিল, তিনি বলতে একটু আটকাচ্ছে, আমি সেই বলছি। আমি জানি সাধারণ ভদ্রতা বোধে বলা উচিত নয়, কিন্তু আমি বলছি সেই ছিল, ওকে আমার তিনি বলতে আটকাচ্ছে। সেই ছিল এই তদন্তের দায়িত্বে। শেষমেশ বিতর্ক এড়াতে ওই রিটন দাসকে সরানো হয়েছে। কি বলছেন এখানে যারা বসে আছেন ধর্নায় অবস্থানে, তারা কি বলছেন? তারা তো সরকারের কাছ থেকে একটা আশ্বাস পেয়েছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা আশ্বাস পেয়েছিলেন। সরকারি প্রশাসনের, পুলিশ প্রশাসনের যে অ্যাটিটিউড, সেটা দেখে কি তাদের মনে হচ্ছে কোথাও তাদের প্রতি সহমর্মিতা আছে সরকারের? একদম অনির্বাণ, তুমি যে কথাটা বললে তার মানে দেখছো তো, যদি ইচ্ছে থাকে তাহলে সবকিছু হয়। এই হইচইয়ের প্রভাব পড়ে, কারণ যে রিটন দাস, যে এসআই অভিযুক্ত এই শিক্ষকদের পেটানোর জন্য, শিক্ষকদের পেটে লাথি মারার জন্য, তাকে প্রথমে তদন্তভার দেওয়ার পরও ঢোক গিলতে হলো লালবাজারকে। সেই রিটন দাসকে সরিয়ে দেওয়া হলো, অন্য এসআই সঞ্জয়, যিনি কসবা থানার এসআই, তাকে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ হইচইয়ের প্রভাব পড়লো। আমি এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। সদিচ্ছার অভাব, আপনি তখন বলছিলেন যে এতগুলো মানুষের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে, আপনারা মানহানি করবেন। আপনাদের হইচইয়ের প্রভাব কিন্তু পড়েছে। রিটন দাসকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাদের তদন্তভার থেকে, ডিআই এর পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল। তাহলে বলছেন যে ইচ্ছা থাকলে সব হয়? একদমই সব হয়। আমরা যে যোগ্য সেটা তো আমরা প্রমাণ সব জায়গাতেই দিয়েছি।
আমরা কোনো কিচ্ছু শুনতে চাই না, একটাই কথা, আমাদের চাকরি ফেরত দিতে হবে, একটাই কথা। তার জন্য মিরর ইমেজ দিতে হবে। এবং ওখানে দেখুন এক আমাদের সহযোদ্ধা আছে, তার পেছনে একটা দাবি লেখা আছে, আমাদের মিরর ইমেজ চাই। ওএমআর শিট পাবলিশ করতে হবে, যোগ্য অযোগ্যের যে লিস্ট সেটা সার্টিফাই করে ওয়েবসাইটে দিতে হবে, যাতে প্রত্যেকে দেখতে পায়। 22 লাখ ক্যান্ডিডেট পরীক্ষার্থী সকলের নট কল ফর ওয়েটিং মানে ভেরিফিকেশন, তারাও দেখুক তারা কেন চান্স পায়নি। একদম। আমি একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে রিটন দাস তাকে সরিয়ে দেওয়া হলো, যে পুলিশ অফিসারের ছবি আপনারা এতদিন দেখেছেন এবং যে পুলিশ অফিসার আপনাদেরকে পিটিয়েছে, তার মানে সব হয়, আপনাদের হইচয়ের প্রভাব পড়ে, কিন্তু সেটা কি ক্ষেত্র বিশেষে পড়ে? ক্ষেত্র বিশেষে অবশ্যই, আমাদের উপর এখনো অবধি তো কোনো প্রভাব পড়েনি। একেবারেই শর্মিষ্ঠা, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সেগ্রিগেশন, বৈধ অবৈধ লিস্টটা একদম পাবলিশ করতে হবে সার্টিফাইড করে, একদম। মানে তাদের দাবি এক, যে আমাদের দাবি একটাই, এটি আমাদের বাঁচার একমাত্র উপায় এবং এই কাজটা করতেই হবে, সদিচ্ছা নিয়ে করতে হবে। শর্মিষ্ঠা, একটা প্রশ্ন আমি তোমার মাধ্যমে ওদের কাছে রাখতে চাই, একটা প্রশ্ন। আমি এই কথাটা শোনাতে চাইবো, টিচারকে যে লাঠিটা মেরেছে সেই লাঠিটাকে ফেরত পাওয়া যাবে? সেই সম্মান ভুলুণ্ঠিত করেছে। আজকে শিক্ষকের গায়ে হাত, আজকে শিক্ষকের পেটে লাথি, আজকে শিক্ষকের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আমাদের কলম আছে, আমাদের শক্তি হাতিয়ার, কিন্তু সম্মান নিয়ে ছিনিমিনি আমাদের আজকে রুজি রোজগার জীবিকা সব কেড়ে নিল। কারণ এই অন্যায়, এ রাজ্যে অন্যায় মেনে নেওয়া যায় না। আমরা জাতির মেরুদণ্ড, আমরা ছাত্র তৈরি করি, আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো। বলছেন রিটন দাসকে সরিয়ে কিছু হবে না, মান সম্মানটা ফিরিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি। যেটা গোটা পৃথিবী দেখেছে। আজকে রিটন দাস কার প্ররোচনায় এটা করেছে, কার নির্দেশে করেছে, তাদেরকে তুলে আনতে হবে। আজকে রিটন দাস একা দায়িত্ব করেনি, এই হাজার রিটন দাস আছে, সেই রিটন দাসদের আজকে নামে নেমে আনানোর জন্য আমরা সমবেত হয়েছি। আজকে এখানে কেন এসেছি? আমরা আমাদের অন্যায় বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমাদের দাবি ছিনিয়ে নিতে এসেছি। একদম দাবি ছিনিয়ে নিতে এসেছে। তারা যে যোগ্য সম্মানটা প্রাপ্য তাদের, সেই সম্মানটা চান। সত্যি শর্মিষ্ঠা, আমি তোমার মাধ্যমে একটা প্রশ্নের উত্তর ওদের কাছে চাইবো। শর্মিষ্ঠা, আমি বুঝতে পারছি ওরা নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে লড়াই করছেন। সরকারের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে, আলোচনা আর আন্দোলন একসঙ্গে চলে না। আপনারা যখন আলোচনায় আসছেন তখন আন্দোলনটা মুলতবি রাখুন। এটা বিশেষ করে যারা আজকে আলোচনায় যোগ দিতে যাচ্ছেন তাদের কাছে বলা হবে, এটা আমরা জানতে পারছি সূত্র মারফত। তোমার এবং আমার সহকর্মী সুমন কিছুক্ষণ আগেই বলছিলেন, ওরা কি আলোচনায় যাওয়ার সাপেক্ষে আন্দোলন তুলে নেবেন, আলোচনায় থাকার জন্য আন্দোলন থেকে পিছু হটবেন, এমন কোনো সম্ভাবনা আছে? একটা কথা জানতে যাব, শিক্ষামন্ত্রী প্রথম থেকে বলেছেন আলোচনা আর আন্দোলন একসাথে চলতে পারে না। হয়তো আজকে আপনাদের প্রতিনিধি দল যারা যাবে তাদেরকেও এই কথা শুনতে হবে। আপনারা কি আলোচনার সাপেক্ষে কোথাও আন্দোলন তুলে নেবেন? আলোচনার সাপেক্ষে আন্দোলন তোলার প্রশ্ন তখনই আসে কারণ আমাদের কোর্টে চাকরিটা গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, রায়ে। তা সেইখানে সুপ্রিম কোর্টে যদি যোগ্য লিস্ট এবং পৃথকীকরণ এবং মিরর ইমেজ, এই যে 22 লাখ পরীক্ষার্থী 2016 22 লাখ পরীক্ষার্থীর মিরর ইমেজ আজকে প্রকাশ করতে হবে সর্বসমক্ষে, সেই প্রতিশ্রুতি দিতে হবে। আপনারা কি আন্দোলন তুলে নেবেন? তাহলে একদমই না, যতদিন না আমাদের যোগ্যদের লিস্ট দেবে ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমাদের দিতেই হবে। কেমন করে দেবে সেটা আমরা জানি না, যোগ্যদের সম্মান ফিরিয়ে দিতেই হবে। একদম অনির্বাণ, উত্তর স্পষ্ট। তারা যেটা দাবি করছে স্পষ্ট শর্মিষ্ঠা, যোগ্যদের সম্মান ফিরিয়ে দিতে হবে। কোনো শর্ত, আলোচনার শর্তেও কিন্তু তারা কোনোভাবে এই অনশন থেকে বা অবস্থান থেকে সরছেন না, এই আন্দোলন থেকে সরছেন না। অর্থাৎ কোনোভাবে আলোচনা আন্দোলন একসঙ্গে চালিয়ে যাওয়া যাবে না এমন কোনো কড়া বার্তা বা এমন কোনো নরম বার্তা যাই আসুক না সরকারের কাছ থেকে, তাতে আপাতত কান দিচ্ছেন না আন্দোলনকারীরা, যোগ্য শিক্ষকরা। আমি আরেকবার ফুল অ্যান্ড ফাইনাল শেষ করবার আগে সুপ্রিয়র কাছে যাবো। আমাদের আরেক প্রতিনিধি অনশন মঞ্চের একেবারে কাছ থেকে রয়েছেন। সুপ্রিয়, এখানকার মেজাজটা কি একটু তোমার কাছ থেকে জানতে চাই। অনির্বাণ, প্রথমেই তোমাকে যেটা বলবো যে করুণাময়ী থেকে আজকে চাকরিহারা আন্দোলনকারীদের যে মিছিল শুরু হয়েছিল বা যে কর্মসূচি ছিল সেটাই আচার্য সদন বা এসএসসি ভবনের সামনে পৌঁছানোর পর ইতিমধ্যে কিন্তু প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হতে চলল। সময় যত গড়াচ্ছে চাকরিহারা আন্দোলনকারীরা তারা তাদের নিজেদের যে চাকরি ফিরে পাওয়ার দাবিতে বা যে দাবি
দাবিকে সামনে রেখে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই দাবিগুলো নিয়ে তাদের যে সুর, সেই সুর কিন্তু আরও জোরালো করছেন। আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছে সেই ছবিটা। রাস্তার উপরে বসে রয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিহারা আন্দোলনকারীরা এবং তাদের এখান থেকে একটা প্রতিনিধি দল আর কিছু সময়ের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য যাবে। তবে এখানে যে অবস্থান চলছে বা এই আচার্য সদনের পাশে যে অনশন চলছে, এই অবস্থান অনশনের জায়গা থেকে তারা কিন্তু কোনো অবস্থাতেই সরে আসতে নারাজ। তারা কিন্তু যেটা দাবি জানাচ্ছেন, তাদের যে দাবি রয়েছে স্পষ্টভাবে যে মিরার ইমেজ প্রকাশ করার যে দাবি, সেই দাবি থেকে যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং সেই দাবিকে সামনে রেখেই তারা এই করুণাময়ী থেকে উইপ্রো মোড় যাওয়ার যে রাস্তা, একেবারে আচার্য সদনের সামনের রাস্তায় বসে রয়েছেন। দেখতেই পাচ্ছ সেই ছবি। অনেক ধন্যবাদ সুপ্রিয়, তোমার দেখানো সেই ছবি এবং আমাদের প্রত্যেক প্রতিনিধির কাছ থেকে, প্রত্যেক চিত্রগ্রাহক প্রতিনিধির মাধ্যমে যে ছবিগুলো আপনাদের সামনে আসছে, সেই ছবিগুলোকে সামনে রেখে আর একবার আপনাদেরকে দেখিয়ে রাখবো যে যতগুলো ক্যামেরাতে, যত জায়গা থেকে আমরা এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের আজকের অভিযান, এসএসসি ভবন অভিযান, তাদের আন্দোলন, তাদের অবস্থান, ধর্ণা কর্মসূচি, অনশন, এই সব কিছু আজকে কভার করছি। সেটা সারাদিন ধরে কভার করবো, তার কারণ আজকের সারাদিনের সব খবরের ফুল অ্যান্ড ফাইনাল এটাই পশ্চিমবঙ্গের মুড আর মেজাজ এখন এটাই, যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরত চাই যে কোনো মূল্যে। ফুল অ্যান্ড ফাইনাল এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।